আসসালামু আলাইকুম। রাত পোহালেই মহান 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। 5 আগস্ট এক অভাবনীয় বিপ্লবের নাম 5 আগস্ট। 36 জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে 5 আগস্ট স্বৈরাচারের দূষর পালিয়ে যায় বাংলার মানুষ, প্রায় 1.5 দশকের ফ্যাসিবাদ থেকে মুক্তি পায়। সেই 36 জুলাইয়ের অন্যতম দুজন যোদ্ধা, একজন হচ্ছেন জনাব আব্দুল জলিল নজরুল, সিলেট সিটির 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, 3 বারের নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এবং বাংলাদেশ জামাতে ইসলামের দক্ষিণ সুরমার সাবেক সভাপতি, সাবেক সেক্রেটারি এবং বর্তমানে ওয়ার্ড কমিটির উপদেষ্টা। জনাব আব্দুল জলিল নজরুল, আপনার কাছে জানতে চাই 36 জুলাইয়ের বিপ্লবে আপনার কোনো স্মরণীয় ঘটনা আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 36 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার আন্দোলনে ছাত্র জনতা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রূপে আত্মবিশ্বাস স্থাপন করে আন্দোলনে নেমেছিল, অনেক রক্ত এবং অনেক আহত ভাই বোনদের এই ত্যাগের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনে আমাদেরকে এই ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার সুযোগ করে দিয়েছেন। তাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এই দেশকে সুন্দর এবং সঠিকভাবে সাজানোর জন্য আমরা সবাই আত্মত্যাগ করতে পারি যদি, তাহলে একটি সুন্দর দেশ হিসাবে গড়ে তোলা আমাদের দ্বারা সম্ভবপর হবে। তাই আপনার কাছে জানতে চাচ্ছি, এই 36 জুলাইয়ের আন্দোলনে আপনার কোনো স্মরণীয় বিশেষ ঘটনা মনে পড়ে কিনা? 36 জুলাইয়ে আমার স্মরণীয় ঘটনা হচ্ছে সিলেট জিন্দাবাজারে যখন পুলিশ আন্দোলনরত ছাত্র জনতাকে ঘিরে ফেলেছিল, তখন শেষ পর্যন্ত এই আন্দোলনের ক্ষেত্রে তারা হার মেনে পুলিশরা একত্রতা ঘোষণা করেছিল এবং সারেন্ডার করেছিল। সেটা এই দিন ছিল একটি স্মরণীয় ঘটনা। আরেকটি ছিল প্রায় 21 মনে হয় না 20। আর পাশে আছেন জনাব নাজমুল হুদা ভাই, একজন আইনজীবী এবং বর্তমান ওয়ার্ডের দায়িত্বশীল সভাপতি। তো হুদা ভাই, আপনার কি কোনো স্মরণীয় ঘটনা মনে আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সাংবাদিক ভাই, আপনার মাধ্যমে আমি প্রথমেই দেশবাসীকে 36 জুলাইয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে এই জুলাই অভ্যুত্থানে যে সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ তাদের এই জীবনের বিনিময়ে আত্মত্যাগ করে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার জন্য তাদের এই জীবন ত্যাগ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং ধর্মভেদে অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষ আত্মত্যাগ করেছেন তাদের আমি রুহের আমি তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। তো এই যে আসলে 36 জুলাই এটা হচ্ছে মূলত জুলাই থেকে আন্দোলনটা শুরু হয়েছিল। 5ই আগস্টে সেই আন্দোলনটার চূড়ান্ত রূপ নেয়। মূলত আন্দোলনটা ছিল ছাত্রদের আমরা গণসংগঠন হিসেবে আমরা আমাদের অবস্থান থেকে সেই ছাত্রদেরকে যথাসাধ্য আমরা সহযোগিতা করেছি, আমরা তাদেরকে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছি, আমরা আমাদের বাচ্চাদের পাশে থেকে আমরা তাদেরকে উৎসাহ এবং প্রেরণা দিয়েছি। মূলত এই আন্দোলনটা করেছেন এই দেশের ছাত্র সমাজ। এদেশের ছাত্র সমাজ এই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে বিতাড়নের জন্য আসলে তারা সংগ্রাম করে নাই, তারা ক্ষমতা চালানোর জন্য সংগ্রাম করেছিল। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা উনি বুঝতে পেরেছেন যে ক্ষমতা ছেড়ে যে দেশে থাকা আমার পক্ষে সম্ভব নয়, আমার জন্য নিরাপদ নয়, এই জন্য দাবি না করার পরেও সে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। জি হুদা ভাই, তো বিশেষ করে আমি 36 জুলাইয়ের বিশেষ কোনো ঘটনা জানতে চাই আপনার কাছে। সিলেটে আপনার কোনো বিশেষ স্মৃতি আছে কিনা? ধন্যবাদ। আমার 36 জুলাই
মানে হচ্ছে 5ই আগস্টের যে ঘটনা, জি। আমার একটা স্মরণীয় ঘটনা হচ্ছে এই সময়ে যখন হাসিনা যখন পালিয়ে যায়, সেই সংবাদ যখন গণমাধ্যমে চলে আসলো, সোশ্যাল মিডিয়ায় যখন চলে আসলো, তখন পুলিশরা এই আর কোনো গুলি করতে আর সাহস পায়নি। এই সময় আমি এবং আমার এই ওয়ার্ডের বিভিন্ন দায়িত্বশীলরা আমরা এই ইবনে সিনার সামনে আমরা সুবহান গেট পয়েন্টে অবস্থান করছিলাম। এমন সময় একজন পুলিশ তার জীবন রক্ষা করার জন্য দৌড়ে এসে ইবনে সিনা হাসপাতালে মানে লুকিয়ে তার প্রাণ রক্ষা করার চেষ্টা করেছে। তো ওই সময়ে পুলিশ ভাইকেও আমরাও তাকে, যদিও পুলিশ বাহিনীর উপর মানুষ মনক্ষুব্ধ ছিল, কিন্তু আমরা ইসলামী সংগঠনের আদর্শবাদী হিসেবে আমরা সেই পুলিশকে রক্ষা করার জন্য সহযোগিতা করেছিলাম। ওই দিন আমরা সেই পুলিশকে বলেছিলাম যে আপনি পুলিশি ড্রেস আপনি বাদ দিয়ে সাধারণ ড্রেস পরে আপনি ইবনে সিনায় আপনি প্রবেশ করেন। তো পরবর্তীতে আমরা এই ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আমরা এই পুলিশ ভাইকে জনগণের হাতে গণপিটুনি দিতে দেই নাই। তখন তাকে আমরা সেই পুলিশ যান রক্ষা করার জন্য সে তার পুলিশি ড্রেস খুলে শুধুমাত্র গেঞ্জি এবং আন্ডারপ্যান্ট পরে ইবনে সিনা প্রবেশ করেছিল এবং এখানে যারা ছিল তারা তাকে নিরাপত্তা দিয়েছিল এবং তাকে জীবন রক্ষার জন্য সহযোগিতা করেছিল। তো জনাব আব্দুল জলিল নজরুল, বিপ্লবের পরে এই যে বিপ্লবী সরকার বলি আর অন্তর্বর্তীকালীন সরকারই বলি, গত 1 বছর ধরে তারা যে দেশ পরিচালনা করছেন, আপনার দৃষ্টিতে কতটুকু ইতিবাচক বা কতটুকু নেতিবাচক বা জনপ্রত্যাশা কতটুকু তারা রক্ষা করতে পেরেছেন বলে আপনার মনে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলাইহি। আজকে আপনার মাধ্যমে, আমার সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আজকে আমি আমার দেশ এবং বিদেশের সব ভাইদেরকে আমি আমার পক্ষ থেকে 36 জুলাইয়ের বিষয় আশয়গুলো আমি আমার জানা মতো কিছু না হইলেও উপস্থাপন করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। 36 জুলাইয়ের 5 আগস্ট যেদিন দেশ দ্বিতীয়বার স্বাধীন করা হয় ছাত্র এবং জনতার মাধ্যমে, সেই দিন একটি ভয়াবহ দিন ছিল। মানুষের ভিতরে একটি আশার আলো ছিল, মানুষের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছিল এবং যে জায়গায় আওয়ামী লীগের ফ্যাসিস্টদের ফটো এবং বিভিন্ন স্থাপনা ছিল, সেই স্থাপনাগুলোর জনতা এবং ছাত্রদের অভ্যুত্থানের মাধ্যমে এই জনস্রোতে পড়ে যখন এগুলা ভাঙচুর করা হচ্ছিল, তখন আমার ওয়ার্ডের বেশ বড় বড় বিভাগীয় যে সদর দপ্তরগুলো ছিল, বিভাগীয় কমিশনার ডিআইজি সাহেবের অফিস, ডিআইজি সাহেবের বাসা এবং মেট্রোপলিটন কমিশনার সাহেবের বাসা এবং ফাস্টফুড অফিস, এরপরে শিক্ষা বোর্ড, 2টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ প্রতিষ্ঠানগুলো আমাদের এখানে ছিল। আমরা সাংগঠনিকভাবে সংগঠনের ভাইদেরকে নিয়ে আমি আমার পক্ষ থেকে এবং মহিলা কাউন্সিলরের স্বামী ইকবাল ভাইয়ের মাধ্যমে আমরা সবাই এখানে জড়ো হয়ে প্রত্যেকটি অফিসের সামনে আমরা একটি অবস্থান করেছিলাম যে অফিসের ভিতরে যেভাবে মানুষ ঢুকছে, এভাবে যদি মানুষ ঢুকে যদি ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত করে, তাহলে আমাদের দেশের ক্ষতি হবে, আমাদের জনগণের ক্ষতি হবে। সেই চিন্তা ভাবনার মাধ্যম থেকে আমরা রাষ্ট্রীয় সম্পত্তিকে পারাদার হিসাবে রক্ষা করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি এবং সেখানে আমরা ফলপ্রসূ এবং আমরা সফলতা অর্জন করি। তো জানতে চাচ্ছিলাম, বর্তমান এই বিপ্লবী সরকার বলি আর অন্তর্বর্তীকালীন সরকারই বলি, তাদের দেশ শাসনের 1 বছর পূর্ণ হচ্ছে আজ। আপনার দৃষ্টিতে তাদের শাসনকাল কতটুকু ইতিবাচক বা নেতিবাচক কিছু আছে কিনা? আমি আমার পক্ষ থেকে যতটুকু বুঝতে পারছি এবং যতটুকু আমার জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমে আমি দেখতে পারলাম যে এই সরকার শুরু থেকে আজ পর্যন্ত যা কাজ করছে জনগণের স্বার্থের পক্ষে কাজ করছে এবং দেশ এবং জাতিকে সুন্দর একটি স্থানে নিয়ে আসার চেষ্টা করছে। এবং আমার ইচ্ছা এবং আমরা সবাই চাই সংস্কার করে যথাসময়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হলে দেশের শান্তি শৃঙ্খলা এবং আয় উন্নতি এবং বিশ্বর লগে তাদের সুসম্পর্ক আরও দৃঢ় হবে। তাই আমি আমার পক্ষ থেকে এই সরকারকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাই এবং যে ফেব্রুয়ারি
তারিখ ফেব্রুয়ারির 12 তারিখ যে সময়সীমা এবং যে তারিখ ঘোষণা করেছে, এই তারিখে যথাযথভাবে নিয়মতান্ত্রিকভাবে ফেসিবাদ মুক্ত দেশ রক্ষার স্বার্থে গণতান্ত্রিক প্রক্রিয়া একটি নির্বাচন দিয়ে, গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সে বিদায় সুন্দরভাবে নিয়ে যাও, এই আশা আকাঙ্ক্ষা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। তো হুদাবার কাছে জানতে চাই, আমরা কি আশা করতে পারি আগামী ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত নির্বাচন হবে, নাকি অনেকে তো সন্দেহ করেন বর্তমান সরকার নির্বাচন পেছানোর পায় তারা করছে, কি মনে হয় আপনার? ধন্যবাদ। আসলে দিনক্ষণ ঠিক করার বিষয় মূল বিষয় না। আমরা যে কারণে সংগ্রাম করেছি, আমরা বৈষম্য বিরোধী সমাজ চাই এবং আমরা স্বৈরাচারী শেখ হাসিনার বিচার চাই এবং সংস্কার চাই। সংস্কার এবং বিচার করতে যতদিন লাগে, এই দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে নিতে যতদিন লাগে, ততদিন পর্যন্ত আমার মনে হয় তাদেরকে সময় দেওয়া উচিত। এবং একটা দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসলে এবং পরবর্তী যে নির্বাচন হয় সেটা হতে পারে ফেব্রুয়ারি, হতে পারে তার আগে, হতে পারে তার পরে, তাহলে আমাদের দেশ সুন্দর এবং একটা বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে উঠবে মর্মে আমার কাছে প্রতীয়মান হয়। আমরা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাতে ইসলামের বিভিন্ন কার্যক্রমে, বিভিন্ন অনলাইন অফলাইন জরিপে যে জামাত এগিয়ে আছে নির্বাচনে, কে কত ভোট পাবে, কত আসন পাবে। তো মনে হচ্ছে জামাতের সপক্ষে একটি জনগণের সমর্থনের যেন একটা বিস্ফোরণ ঘটতে যাচ্ছে। তো নজরুল ভাই, আপনার কি মনে হয় জামাতের পক্ষে কি জনজুয়ার সৃষ্টি হবে বলে মনে হয় নির্বাচনের সময়? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি নিজে জামাত ইসলাম করি এবং জামাত ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত যে কাজগুলি জামাত ইসলামের পক্ষ থেকে কাজ করা হচ্ছে, সেটি মূল ভিত্তি হচ্ছে জামাত মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য জামাতের যে যাবতীয় কাজগুলা সে দিকে অগ্রসর হয়। আল্লাহ এবং রসুলের বিধান অনুযায়ী মানুষকে কীভাবে গড়ে তোলা যায় সে ব্যাপারেও তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে। 5 আগস্টের পরে বাংলার জনগণ যেভাবে জামাত ইসলাম এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ এবং জাতিকে গড়ার জন্য মানুষের যে স্বতঃস্ফূর্ত মতামত দিচ্ছে, তা থেকে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামের যে ছায়াতলে একবার না হলেও দেশকে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলনের ছায়াতলে মানুষ ভোট দিয়ে এই জাতি একবার চেষ্টা করবে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। সেটাই মানুষের অনুভূতি এবং মানুষের আশা আকাঙ্ক্ষা। যদি আল্লাহ রাব্বুল আলামিন সেই আশা আকাঙ্ক্ষা কবুল করেন, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন যেন তার মাধ্যমে, ভোটের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসার আলো এখন পর্যন্ত আমি যা দেখছি সম্ভাবনাময়। তাই আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন্যা দিতে হবে এবং আল্লাহর কাছে আমরা ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে আল্লাহর কাছে আমরা সেই দায়িত্ব নেওয়ার জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যেতে হবে। তাই আমাদের সম্মানিত কেন্দ্রীয় আমিরে জামাত যেভাবে কাজ করছেন, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করছেন, সেই পরিশ্রমটা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের কবুল করে নেবেন, সেই আশা ব্যক্ত করছি। আমি আমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করে আমি আমার কথা এখানে। জনাব হুদা ভাই, আপনি যেহেতু বর্তমান সভাপতি, সুতরাং আপনার কাছে জামাতে ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তো আমরা কি সেই কবির মতো, যে কবি সম্ভবত আপনাদের সংগঠনেরই কোনো কবি হবেন, কবিতা লিখেছিলেন, আগুনের ফুলকিরা এসো জড়ো হই, দাবানল জ্বালাবার মন্ত্রে, বজ্রের আক্রোশে আঘাত হানি, মানুষের মন গড়া তন্ত্রে। তো জামাত ক্ষমতায় আসলে কি মানুষের মন গড়া মন্ত্র সব কিছু ছুঁড়ে ফেলে দিবে, নাকি কিছু কিছু রাখবে? ধন্যবাদ। আপনি তো একজন আইনজীবীও, আইন কানুন সম্পর্কে বলেন, সব আইন কি ছুঁড়ে ফেলে দিবে, না কিছু কিছু রাখবে? কীরকম হবে? ধন্যবাদ। আসলে আপনি যে কথাটা বলেছেন, এটা আমাদের এই ঐতিহাসিক কবি মতিউর রহমান মল্লিকের লেখা এই কবিতাটা আপনি যেটা বলেছেন। জি। তো আমি বলতে চাই যে জামাত যদি ক্ষমতায় আসে, জনগণ যদি জামাতকে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য যদি জামাত ক্ষমতায় আসে, জামাত কি করবে আপনি ইতিমধ্যে শুনেছেন। আমাদের 19 তারিখে যে
জাতীয় সমাবেশ হয়েছে, সেই জাতীয় সমাবেশে আমাদের কেন্দ্রীয় আমির অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন যে আপনারা যদি জামাতকে ক্ষমতায় দেন, জামাতের যতজন এমপি হবে কেউ সরকারি বিনা শুল্কে কোনো গাড়ি চড়বে না, জি। এবং যে বরাদ্দ হবে কাজের জন্য সেই বরাদ্দ পাওয়ার পরে না ঠিক আছে, এগুলো তো আমরা শুনেছি, জাতি শুনেছি। আমার প্রশ্ন যে আইন কানুন, এই যে মানুষের সৃষ্টি বিধান, রাষ্ট্র পরিচালনায় অনেক কিছু, সব কিছুই কি কবির কথা মতো ছুঁড়ে ফেলে দিবেন, না কিছু রাখবেন, কিছু বাদ দিবেন? না, এটা হচ্ছে গিয়া মনে ইসলামী হয় আপনার? আইন। হ্যাঁ। ইসলামী আইন প্রথমেই যদি জামাত ক্ষমতায় যায়, আপনি জানেন যে একমাত্র আল্লাহর উপর ভরসা, এই কথা রাখার কারণে জামাতের ম্যানিফেস্টোতে আমাদের আমাদের এই নিবন্ধন বাতিল করা হয়েছিল। তারপরেও এ ব্যাপারে জামাত আপোষ করে না। জি। যে সমস্ত বিষয়ে জামাত সরাসরি ধর্মীয় সাথে মূল বিষয়ের সাথে জড়িত, এগুলো তো জামাত পালন করার অবশ্যই চেষ্টা করবে। এখন জামাত ক্ষমতায় গেলে তো বলবে না কোনো হিন্দু মহিলা বোরকা ছাড়া বের হতে পারবে না, এটা জামাত বলবে না। ধর্মীয় স্বাধীনতা থাকবে, ধর্মীয় কোনো অপব্যাখ্যা থাকবে না, এবং যতটুকু মুসলমানদেরকে যতটুকু ইসলামের ভিতরে নিয়ে আসা যায় পর্যায়ক্রমে সবাইকে ইসলামের আওতায় নিয়ে আসার চেষ্টা করবে। ইতিমধ্যে আপনি দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে ইসলামী ব্যাংক ইতিমধ্যে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে একটা আলোড়ন সৃষ্টিকারী, এবং এই ব্যাংকটা বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে নির্বাচিত হয়েছে। কারণ হচ্ছে ইসলামী শরিয়া যেখানে আছে, ইসলাম যেখানে আছে, সেখানে সকল ধর্মের সকল বর্ণের মানুষ শান্তিতে এবং সুখে বসবাস করার সুযোগ পায়। এই জন্যই জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, আমার মনে হয় যে 100% যদি ইসলামিক আইন কানুন যদি প্রয়োগ করা নাও যায়, তদুপরি কোনো যতটুকু অন্য সম্ভব। ধর্মের কোনো মানুষ জামাত ইসলামী শাসন করার কারণে ক্ষতিগ্রস্ত হবে না। কোনো সুযোগ হবে না এবং কোনো ক্ষতিগ্রস্ত হবে না। ইতিমধ্যে 27 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তো আপনার নামটা বলেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি হচ্ছি সাকিব ইসলাম জাহেদ, 27 নং ওয়ার্ড, বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি। সাকিব ইসলাম জায়েদ। তো এই 36 জুলাইয়ে আপনার ভূমিকা কেমন ছিল এবং কোনো স্মরণীয় ঘটনা থাকলে আমাদের বলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 36 জুলাই সম্পর্কে আমার বাস্তব অভিজ্ঞতা হচ্ছে, 36 জুলাই আপনারা জানেন এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল। জি। তো এখানে আমি একজন শিক্ষক হিসাবে আমি মনে করেছিলাম, আপনি জানেন আমার সংশ্লিষ্ট আছে বাংলাদেশ জামাত ইসলামের সাথে, আমি মনে করেছিলাম যে যেহেতু আমাদের ছাত্ররা এখানে সম্পৃক্ত হয়েছে, তখন আমাদের সাংগঠনিক দিক নির্দেশনা আসে। তখন তৎকালীন বর্তমান আমাদের থানা সেক্রেটারি ফজলুল ইসলাম জাগিরদার ভাইয়ের নেতৃত্বে আমরা 18 জুলাই সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে ওইখানে ছাত্ররা তারা বিপ্লবী স্লোগান দিচ্ছিল। সেখানে আমরা আমাদের দায়িত্বানুভূতি থেকে আমরা তাদের জন্য পানি সরবরাহ করি, তাদের জন্য টিফিন কেক এগুলো সরবরাহ করি। তো এরই প্রেক্ষিতে 2 দিন পরে ইন্টারনেট ব্ল্যাকআউট হয়। তো ব্ল্যাকআউট হওয়ার পরে এখানে প্রচুর পরিমাণে পুলিশ যাদেরকে সম্পৃক্ত মনে করেছে, স্পেশালি আপনি জানেন বিশেষভাবে যেটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী যারা আছেন এখানে স্থানীয়ভাবে, তাদেরকে তারা বিভিন্ন সিসি ক্যামেরা সিসি ফুটেজ থেকে শনাক্ত করে তাদের বাড়িতে তারা অভিযান চালায়। যেটা সবচেয়ে বড় বাস্তব উদাহরণ হচ্ছে আমার বাড়িতে তারা আসে। আপনারা জানেন আমি একজন শিক্ষক। আপনি কোথায় শিক্ষকতা করেন? আমি সিলেট স্টারলাইট একাডেমিতে শিক্ষকতা করি। তো আমি একজন শিক্ষক, তারা আমাদের বাড়িতে রাত্রে অভিযান চালায়। অভিযান চালিয়ে তারা এখান থেকে মঙ্গলবাজার থানার ওসি ছিল, তো সে কি এখানে আমাদের বাড়িতে অভিযান যখন পরিচালনা করে তখন আমার কোরআন শরীফ ছুঁড়ে ফেলে দিয়েছিল। সে বলছে এরা তো হচ্ছে জঙ্গি, কিসের আবার কোরআন শরীফ, এরা তো জঙ্গি। ওই সম্ভবত ওনার নামটা আমার এখন মনে হচ্ছে না। তখন কি আপনারা প্রতিবাদ করেননি যখন কোরআন শরীফ ফেলে দেয়? তখন গড়েছিলাম না। আচ্ছা। আমি গড়েছিলাম না, আমার ওয়াইফ ছিলেন গড়ে, যেহেতু আমরা জানতাম তারা অভিযান পরিচালনা দিতে পারে, সতর্কতার কারণে আমরা বাড়িতে ছিলাম না। তো এখানে বাড়িতে আমার ভাই ছিলেন, বড় ভাই, তিনি দীর্ঘদিন কাতারে ছিলেন। দেশে আসার পরে উনি রাজনীতি তেমন কিছুই বুঝেন না। না, আমি রাজনীতির কথা বলছি না, কোরআন শরীফ যে ছুঁড়ে ফেলে দিল তখনই প্রতিবাদ করেছিলেন আমার স্ত্রী, আমার ভাবি, ওনারা, আমার ভাই, ওনারা করেছিলেন। তখন তারা মানে এগুলো কোনো তোয়াক্কাই করে নেই। তো সাথে যখন পুলিশ কিছু কনস্টেবল ছিল তারা বলছে স্যার এগুলো করবেন না, ওই হিন্দু এসআইকে। তো তারপরে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার এটা, হ্যাঁ, প্রতিবাদ করার পরে তারপরে কি হয়েছে, তারা বললো যে যেহেতু আমাকে খুঁজে পায় নাই, তারা আমার এই নিরপরাধ ভাইকে তারা এখান থেকে ধরে নিয়ে গেলো থানায়। তারপরে থানাতে যাওয়ার পরে আমার আত্মীয় স্বজনরা সকালে অনেক যোগাযোগ করেছে, কিন্তু তারা কোনোভাবেই দিবে না। তাদের কথা হচ্ছে আমরা হচ্ছি ডেভিল, আমাদেরকেই তারা ধরবে। তো আমাকে ধরবে, আমার ভাই কোনো সংশ্লিষ্টতা নাই, ওনাকে ধরে নিয়ে গেল।
তো এটা হচ্ছিল আওয়ামী জাহিলিয়াতের একবারে নিকৃষ্ট উদাহরণের কয়েকটার মধ্যে একটা অন্যতম উদাহরণ ছিল এগুলো। অর্থাৎ আওয়ামী ফেসিবাদ বাংলাদেশের মানুষের উপরে যেভাবে জুলুমতন্ত্র এবং যেভাবে একটা ফেসিবাদী অবস্থা তৈরি করেছিল, আপনারা সবাই তার আচ্ছাক্তি। আমি যেটা ঘটনা বর্ণনা করলাম, আমরা তো ছিলাম মাঠে, তারপরে হইল কি সংগঠন থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হলো যাতে আমরা গ্রেপ্তারে এড়িয়ে চলতে পারি। তারপরে তারা একটা দক্ষিণ সুরমা এখানে একটা নাটক তৈরি করলো যে তাদের অস্ত্র হারিয়ে গিয়েছে, ব্যাপক অভিযান পরিচালনা করেছে। আমাদের বিকেল ভাই এগুলো বিষয়ে অবগত। আমরা দীর্ঘদিন, আমাদের কাউন্সিলর সাহেব জানেন, আমরা দীর্ঘদিন বাসায় থাকতে পারি নাই। 5 আগস্টের আগ পর্যন্ত আমরা বিভিন্ন জায়গা থেকে লুকিয়েছিলাম, ওইখান থেকে এসে আবার যখন সংগঠন ডাক দিত, যে জায়গায় বলতো ওই জায়গায় অ্যাটেন্ড হইতাম। কর্মসূচি শেষ হলে আবার আমরা একটু মানে গা ঢাকা দিয়ে থাকা লাগতো গ্রেফতার এড়ানোর জন্য। তো বর্তমানে তো একটি স্বাধীন এবং মুক্ত পরিবেশে আমরা বসবাস করছি এবং একজন বিশ্বখ্যাত ডক্টর ইউনূস সাহেবের কথা বলছি, নেতৃত্বে একটি সরকার আছে। তো আমরা কি আশা করতে পারি আমরা অদূর ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশে বসবাস করার একটা পরিবেশ তৈরি হবে? আপনার কি মনে হয় নির্বাচনের পরে একটি ভালো আরও ভালো একটা সরকার আমরা পাবো? কি মনে হয় আপনার? আসলে বাংলাদেশের মানুষ এখন লড়তে শিখেছে, জি, এবং বাংলাদেশের মানুষ বিভিন্ন সময়ের বিভিন্ন দলের শাসন এবং শোষণ সবই দেখেছে। এখন বাংলার জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে, যদি সেই সরকার নির্বাচনী তৈরি পার হয়ে যদি আবার সেই স্বৈরাচারী ফেসিজম যদি আবার চালু করে, আমার বিশ্বাস ওরা আর টিকে থাকতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ মরতে শিখেছে। আপনি জানেন, যারা মরতে শিখে তারা আর পরাজয় হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, আর সুযোগ নেই। আপনার কি মনে হয়? এটা তো অবশ্যই বাংলাদেশের মানুষ জুলাইয়ে রক্ত দিয়েছে, মানুষ আবারও প্রমাণ করেছে। যখনই বাংলাদেশে কোনো নির্বাচিত না, অনির্বাচিত বা নির্বাচিত সরকার যদি ফেসিবাদী হয়ে উঠতে চায় এবং বাংলাদেশের উন্নতিকে মানে ক্ষতিগ্রস্ত করতে চায়, তাহলে অবশ্যই মানুষ এখন সচেতন, মানুষ অবশ্যই লড়বে। এই যে এনসিপি, আমি যে আমার কথাটা বলতে যাচ্ছি, যতদিন পর্যন্ত আমরা জুলাইয়ের যোদ্ধারা, আমরা যারা জুলাইয়ের সাক্ষী ছিলাম, আমরা যতদিন বেঁচে থাকবো, ইনশাআল্লাহ বাংলার জমিনে আর কোনো ফেসিবাদকে উত্থান হতে দেওয়া যাবে না এবং আমরা এটা মেনে নেব না। আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাব। তো নজরুল ভাই কি বলেন, এই জুলাই যোদ্ধাদের একটি নতুন দল এনসিপি, তাদের ভবিষ্যৎ, তাদের কার্যক্রম আপনার কাছে কতটুকু ইতিবাচক মনে হয়? এনসিপি জুলাই যোদ্ধাদের যে বর্তমান 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত যারা, আসলে বিষয়টা তারা তরুণ এবং নতুন রাজনীতিবিদ, তাদের ভবিষ্যৎ আগামী দিনগুলা তাদের কর্মকাণ্ডের উপরে তাদেরকে এটাই আল্লাহর মূল্যায়ন করা যাবে, নির্ধারণ করবে। তাই আমরা মনে করি তাদের যদি কর্মকাণ্ড সুন্দর হয়, তাদের চলাফেরা সুন্দর হয়, নীতি এবং নিয়ম অনুসারে যদি তারা কার্যক্রম পরিচালনা করে, তাদের আগামী দিনগুলোর ভবিষ্যৎ সুন্দর হবে। আমি আশা করি তাদের এই ভবিষ্যৎ এবং নীতি এবং নিয়মমাফিক সুশৃঙ্খলভাবে যদি তারা পরিচালনা করে, তারা আগামী দিনগুলো ভালো হবে। তাই আমি আমার পক্ষ থেকে আজকে আপনি এখানে আমাদের বিভিন্ন কথাবার্তা এবং আমাদের বিষয় যেগুলো আমাদের পক্ষ থেকে আপনাকে দিয়েছি, এগুলো সুন্দর এবং সুষ্ঠুভাবে নিয়েছেন, সেজন্য আপনাকে আজকে কষ্ট করেছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।